সুমন স্যার, আপনি কি ম্যাজিশিয়ান হয়ে গেছেন? আজকে কি কোনো ম্যাজিক দেখাবেন? না না না, আমি কোনো ম্যাজিশিয়ান না, আমি কোনো ম্যাজিকও এখন দেখাবো না। কিন্তু আমি কোনো গোলক, সিলিন্ডার, পিরামিড, প্রিজম, বিন্দু, রেখাংশ, ত্রিভুজ, বর্গ, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং বাস্তবসম্মতভাবে তোমাদের দেখাবো। এই কারণে এই যে বিভিন্ন কিছু কিন্তু তোমাদের সামনে আমি হাজির করেছি। এই যে রয়ের নিচে যে ফোঁটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিন্দু। এখন রয়ের নিচে যদি ফোঁটা না দিতাম সেটা কিন্তু ব হয়ে যেত, অথবা তোমরা যে ফুল স্টপ দাও সেটা হচ্ছে বিন্দু। দেখো বিন্দুর কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নাই, তার মানে বিন্দু কিন্তু বিন্দুর মাত্রা কিন্তু শূন্য। দেখো এখানে এবি একটা রেখাংশ, এই রেখাংশের কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নাই। দেখো রেখাংশের শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নাই, তার মানে রেখাংশ হচ্ছে একমাত্রিক। দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকের কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তার মানে সামান্তরিক হচ্ছে দ্বিমাত্রিক। দেখো সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল, তার মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটাকে বলবো হচ্ছে আমরা সামান্তরিক। তার মানে এটা হচ্ছে একটা সামান্তরিক। দেখো এইটা হচ্ছে একটা আয়ত, আয়তের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ, তার মানে কিন্তু এইখানে কোণ হবে 90 ডিগ্রি, এই কোণ হবে 90 ডিগ্রি, এই কোণ হবে 90 ডিগ্রি, এই কোণ হবে 90 ডিগ্রি। দেখো কোণগুলো কিন্তু সমকোণ, এবং এই যে আয়ত, আয়তের কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তার মানে আয়ত কিন্তু দ্বিমাত্রিক। দেখো এইটা হচ্ছে বর্গ, বর্গের কিন্তু 4 বাহুই সমান, তার মানে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই 4টা বাহুই সমান হবে এবং কোণগুলো কিন্তু সমকোণ হবে, তার মানে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই 4টা কোণই কিন্তু সমকোণ হবে। এটা হচ্ছে রম্বস, রম্বসের কিন্তু 4টা বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। দেখো এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একজোড়া সমান্তরাল বাহু থাকবে আর একজোড়া অসমান্তরাল বাহু থাকবে। দেখো এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, আর এই বাহু আর এই বাহু হচ্ছে অসমান্তরাল, তার মানে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কিন্তু দ্বিমাত্রিক। আমার হাতে দেখতে পাচ্ছ ত্রিভুজ, সবাই তো জানো ত্রিভুজ সম্পর্কে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর দেখো ত্রিভুজ হচ্ছে দ্বিমাত্রিক। দেখো আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে বৃত্ত, দেখো বৃত্তের এইটা হচ্ছে কেন্দ্র, আর এই টোটালটা হচ্ছে বৃত্তের হচ্ছে পরিধি। মনে করো আমরা এইখান থেকে যাত্রা করে টোটাল পথটা ঘুরে আবার এইখানে আসলাম, তার মানে পরিধির সমান পথ অতিক্রম করলাম। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধির সূত্র হচ্ছে 2πr, আর ক্ষেত্রফল হচ্ছে πr²। দেখো আমার মাথার উপরে যে বলটা দেখতে পাচ্ছ, এটা বল, অনেকে এটা বল বলো বা এরা সবাই খেলাধুলা করো, আসলে বলটা কিন্তু একটা গোলক, গোলক কিন্তু অনেকে মনে করো যে বৃত্ত, না, বৃত্ত আর গোলক কিন্তু এক জিনিস না। বৃত্তের কিন্তু 2টা মাত্রা থাকে, আর বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক আর গোলক কিন্তু ত্রিমাত্রিক। যার মনে করো একটা মাত্রা আছে সেটা হলো একমাত্রিক, মনে করো শুধু দৈর্ঘ্য থাকলে সেটা একমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে সেটা হচ্ছে দ্বিমাত্রিক, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকলে সেটা হচ্ছে ত্রিমাত্রিক। আমার এই বৃত্তটা কিন্তু দ্বিমাত্রিক আর গোলক কিন্তু হচ্ছে ত্রিমাত্রিক। দেখো এটা হচ্ছে বৃত্ত, আর আমরা এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হলো বৃত্তের ব্যাস, আর কেন্দ্র থেকে এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এখন এই বৃত্তের ব্যাসকে যদি আমরা স্থির রেখে এই বৃত্তটিকে ওই ব্যাসের চতুর্দিকে যদি আমরা এইভাবে ঘুরাই, এইভাবে ঘুরালে যে গোলাকার বস্তু তৈরি হয় বা যে ঘন বস্তু তৈরি হয় সেটা হচ্ছে গোলক। তার মানে এটা হচ্ছে গোলক, এটার গোলকের এই যে উপরের যেটা সেটা হচ্ছে পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², এবং গোলকের এই যে ভিতরে যে ফাঁপা জায়গা আছে সেটা হচ্ছে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। দেখো এখানে যে মালটা আছে, মালটাটাও কিন্তু একটা গোলক, তারপরে এখানে যে টেনিস বল আছে সেটাও কিন্তু একটা গোলক, তারপরে এইখানে একটা আছে সেটা হলো হচ্ছে গোলক। তারপরে আমরা এখানে একটা বলকে কিন্তু কাটছি, কেটে কিন্তু 2 ভাগ করছি, তার মানে এটা পুরো একটা গোলক ছিল, এটা হচ্ছে অর্ধগোলক, এটা হচ্ছে অর্ধগোলক, এই 2টা গোলক মিলায়ে কিন্তু অর্ধগোলক মিলায়ে কিন্তু একটা পূর্ণ গোলক হবে। তারপরে একটা আমরা টেনিস বলকে মনে করো যে কাটলাম, এই যে কাটলাম, কাটার ফলে আমরা কিন্তু এটা পেয়েছি অর্ধগোলক, এটা হচ্ছে অর্ধগোলক, এই অর্ধগোলক 2টা মিলায়ে কিন্তু পূর্ণ গোলক তৈরি হবে।
দেখো এইটা হচ্ছে কোনক। তোমরা অনেক সময় কোন আইসক্রিম খাও, সেই কোনক। আবার অনেকেই কিন্তু এই যে বার্থডেতে যে টুপি পরো সেটাও কিন্তু কোনক। এইটা হচ্ছে দেখো কোনক। আরও বাস্তবসম্মত যদি দেখাতে চাই তাহলে এই যে দেখো গাজর, গাজরটাও একটা কিন্তু কোনক। তাহলে কোনক কাকে বলে? দেখো কোনক হলো একটি শীর্ষ থেকে, দেখো এই হচ্ছে শীর্ষ, একটি শীর্ষ থেকে বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির ওপর গঠিত একটি ঘনবস্তু। তার মানে কোনকের এই শীর্ষ দেখো বলা আছে কোনক হলো একটি শীর্ষ থেকে বক্রাকার, এই যে তলটা কিন্তু বক্রাকার। আমি যদি এই তলটা খুলি, দেখো এই তলটা খুললে কিন্তু দেখো দেখো এই বলা আছে যে কোনক হলো একটি শীর্ষ থেকে বক্রাকার, এই তলটা কিন্তু বক্রাকার, বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির ওপর, দেখো এই যে এই ভূমিতে যেটা থাকবে সেটা কিন্তু বৃত্তাকার হবে। তার মানে বৃত্তাকার ভূমির ওপর গঠিত একটি ঘনবস্তু। আমরা যদি এটা খুলি, দেখো এটা হচ্ছে কোনক, দেখো এটা হচ্ছে কোনক। তার মানে কোনকের ক্ষেত্রে থাকবে কি একটা শীর্ষ থাকবে, আর এই তলটা হচ্ছে বক্রাকার তল, আর এইটা যেটা ভূমির ওপর থাকবে এটা কিন্তু একটা বৃত্ত হবে। তার মানে এটা কিন্তু একটা বৃত্ত হবে। দেখো আমি ভূমির উপরে রাখছি, রাখলে এখানে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে। দেখো গাজরটাও কিন্তু একটা কোনক। কেন কোনক? দেখো এইটা হচ্ছে দেখো শীর্ষ, একটি শীর্ষ থেকে বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির ওপর গঠিত একটি ঘনবস্তু। দেখো এই শীর্ষ এটা, আর এটা হচ্ছে বক্রাকার তল, আর দেখো এইখানে যেটা থাকবে ভূমির ওপর যেটা থাকবে সেটা কিন্তু বৃত্তাকার হবে। এটা কিন্তু বৃত্তাকার হবে। এখন আমরা সিলিন্ডার সম্পর্কে জানবো। দেখো আমার মাথায় যেটা আছে সেটা হচ্ছে সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। আচ্ছা মাথায় থাক। দেখো এইটা একটা সিলিন্ডার, তারপরে দেখো এইখানে একটা সিলিন্ডার আছে। সিলিন্ডার সম্পর্কে তোমরা অনেকেই জানো, সেটা হলো যে ওই যে গ্যাস রাখা হয় যে সিলিন্ডারের মধ্যে, সেটা হচ্ছে সিলিন্ডার। দেখো সিলিন্ডারের ক্ষেত্রে দেখো এই পাশে থাকে হচ্ছে একটা বৃত্তাকার, আবার এই পাশেও থাকে কিন্তু একটা বৃত্তাকার, এবং এইটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল। আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। এখানে আর হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে πr²h। দেখো সিলিন্ডারে কিন্তু এই পাশে একটা দেখো বৃত্ত আছে, এই পাশে আবার এই পাশেও কিন্তু তুমি একটা বৃত্ত পাবা, আর এটা হচ্ছে সিলিন্ডারের হচ্ছে বক্রতল। এখানে যে তল আছে সেটা হলো বক্রতল। এটা হচ্ছে একটা সিলিন্ডার। তাছাড়া তুমি এইটাকেও সিলিন্ডার চিন্তা করতে পারো। এই যে এইটা হচ্ছে সিলিন্ডার। দেখো গোলক, কোনক এবং সিলিন্ডার প্রত্যেকে কিন্তু ত্রিমাত্রিক, এর কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাই হচ্ছে ত্রিমাত্রিক। এখন আমরা আলোচনা করব প্রিজম নিয়ে। দেখো এটা হচ্ছে প্রিজম, এটা হচ্ছে ঘনক। ঘনকও কিন্তু এক প্রকার প্রিজম, ঘনক আয়তাকার ঘনবস্তু, এটা হচ্ছে এক প্রকার প্রিজম। তাহলে প্রিজম কাকে বলে? যে ঘনবস্তুর দুই প্রান্ত পরস্পর সর্বসম ও সমান্তরাল। দেখো এই একটা ঘনবস্তু, এর দুই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত, দেখো বলা আছে যে ঘনবস্তু দুই প্রান্ত, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, বলা আছে পরস্পর সর্বসম ও সমান্তরাল। দেখো এই প্রান্তটা এবং এই প্রান্তটা পরস্পর সর্বসম এবং সমান্তরাল বহুভুজ এবং পার্শ্বতল, এই যে তলগুলোকে বলা হয় পার্শ্বতল। দেখো এই তলগুলোকে আমরা বলবো পার্শ্বতল। পার্শ্বতলগুলো সামান্তরিক, তাকেই কিন্তু প্রিজম বলে। তাহলে প্রিজম কাকে বলবো? যে ঘনবস্তুর দুই প্রান্ত, দেখো দুই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুইটা প্রান্ত হচ্ছে পরস্পর সর্বসম ও সমান্তরাল। দেখো এই প্রান্ত আর এই প্রান্ত হচ্ছে পরস্পর সর্বসম ও সমান্তরাল, আর প্রিজমটাকে এভাবে রাখলে এই পাশগুলো বলা হয় হচ্ছে পার্শ্বতল, এবং পার্শ্বতলগুলো সামান্তরিক। এই পার্শ্বতলগুলো কিন্তু সামান্তরিক, তাকে বলবো আমরা হচ্ছে প্রিজম। তাহলে দেখো এটা হচ্ছে একটা প্রিজম। দেখো এটা হচ্ছে ঘনক, ঘনকও কিন্তু এক প্রকার প্রিজম। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু এক প্রকার প্রিজম। আচ্ছা আমরা আয়তাকার ঘনবস্তুটা সম্পর্কে জেনে নিই। আয়তাকার ঘনবস্তুর তলা থাকবে হচ্ছে 6টি। দেখো যার বিপরীত তলগুলো সমান এবং সমান্তরাল। দেখো তল আছে হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আর দেখো বই হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ইট হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আর এটা হচ্ছে ঘনক। ঘনকের ক্ষেত্রে 6টা তল থাকবে এবং প্রত্যেকটা তল কিন্তু সমান হবে, তাহলে সেটাকে ঘনক বলবো। দেখো এই তল এই তল এই তল এই তল, এখানে যে 6টা তল আছে এবং 6টা তলই হচ্ছে সমান, তাই যে এইটা বলবো হচ্ছে ঘনক। ঘনকের উদাহরণ হচ্ছে কিউব। তাছাড়া তোমরা যে লুডো খেলো, লুডোর যে ছক্কা থাকে সেটাও কিন্তু ঘনকের উদাহরণ হতে পারে, কারণ ছক্কার কিন্তু 6টা তল থাকে, 6টা তলই কিন্তু সমান থাকে। দেখো এখানে যে তরমুজ আছে, তরমুজটা কিন্তু একটা পিরামিড। দেখো তরমুজটা কিন্তু একটা পিরামিড। তার মানে পিরামিড কাকে বলে? বহুভুজ আকৃতির ভূমির ওপর অবস্থিত যে ঘনবস্তুর পার্শ্বতলগুলো ত্রিভুজ আকার।
এবং পার্শ্বতলগুলো একটি শীর্ষবিন্দুতে মিলিত হয়। এদিকে আমার মাথার উপর থেকে বল পড়ে গেছে, আচ্ছা যাই হোক, বল পড়ে গেছে, তোমরা আবার নিও না। আচ্ছা আবারও বলতেছি, সেটা হচ্ছে যে পিরামিড কাকে বলে, সেটা হলো বহুভুজ আকৃতির, তার মানে এই যে ভূমিতে যেটা থাকবে সেটা হলো বহুভুজ হতে পারে, সেটা হলো ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, আর তারপরে পঞ্চভুজ হতে পারে। তার মানে বহুভুজ আকৃতির একটা ভূমির ওপর অবস্থিত হবে যে একটা ঘনবস্তু, এবং এই তলগুলোকে বলা হয় পার্শ্বতল। এই পার্শ্বতলগুলো কিন্তু ত্রিভুজ হবে। দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। এই পার্শ্বতলগুলো ত্রিভুজ হবে এবং এই পার্শ্বতলগুলো কিন্তু একটা শীর্ষবিন্দুতে মিলিত হবে। দেখো একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটাকে বলবো আমরা পিরামিড। তার মানে পিরামিডের ক্ষেত্রে আমরা কি জানলাম, সেটা হলো যে পিরামিডের যেটা ভূমি থাকবে সেটা কিন্তু বহুভুজ আকৃতির থাকবে। তার মানে পিরামিডের ভূমি থাকবে বহুভুজ আকৃতির, এবং পার্শ্বতল, এগুলো তলগুলোকে বলা হয় পার্শ্বতল। পার্শ্বতলগুলো থাকবে হচ্ছে ত্রিভুজ আকৃতির। দেখো পার্শ্বতলগুলো কিন্তু ত্রিভুজ আকৃতির, এবং এই পার্শ্বতলগুলো একটি শীর্ষবিন্দুতে মিলিত হবে। মিলিত হলে তাকেই আমরা বলবো প্রিজম। আবারও বলছি, প্রিজমের ভূমিতে থাকবে হচ্ছে বহুভুজ আকৃতি, বহুভুজ থাকবে, মানে ত্রিভুজ থাকতে পারে, চতুর্ভুজ থাকতে পারে, পঞ্চভুজ থাকতে পারে, যে কোনো ভুজ থাকতে পারে। আর এই পার্শ্বতলগুলো অবশ্যই কি হবে, ত্রিভুজ হবে, এবং এই পার্শ্বতলগুলো একটা শীর্ষবিন্দুতে যদি মিলিত হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে পিরামিড। এখন দেখো এইটা একটা পিরামিড, দেখো এইটা একটা পিরামিড, আচ্ছা এইখানে একটা পিরামিড আছে। আচ্ছা আমি যদি এটা এক বাইট খেয়ে নিই, আচ্ছা খেয়ে নিলাম, তাহলে কি এটা পিরামিড থাকলো? না, এটা পিরামিড হবে না। কেন পিরামিড হবে না? কারণ আমার এখানে শীর্ষবিন্দু কিন্তু একটা, এই পার্শ্বতলগুলো কিন্তু একটা শীর্ষবিন্দুতে মিলিত হবে। এখানে কিন্তু আমার শীর্ষবিন্দু নাই, আমি শীর্ষবিন্দু খেয়ে ফেলেছি, তাহলে কি এটা পিরামিড হবে? হবে না, এটা পিরামিড হবে না। দেখো বিন্দুর কোনো মাত্রা নাই, আর রেখাংশ হচ্ছে একমাত্রিক, আর আমরা বর্গক্ষেত্র, ত্রিভুজ, তারপরে আয়তক্ষেত্র, এগুলা হচ্ছে দ্বিমাত্রিক, আর আমরা কোণক, তারপরে হচ্ছে সিলিন্ডার, গোলক, প্রিজম, পিরামিড, এগুলো হচ্ছে ত্রিমাত্রিক, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তার মানে এগুলো হচ্ছে ত্রিমাত্রিক। এতক্ষণ আমি তোমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে পরিচয় ঘটিয়েছি। কারণ কি? কারণ এখনকার পর্বে আমি সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়টার নাম, তাই আমরা দেখো এতক্ষণ ওই বিষয়গুলা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, তবে অধ্যায়ের ভিতরে যখন যাব তখন কিন্তু আমরা বিস্তারিত জানবো। দেখো অধ্যায়ের নাম হচ্ছে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ, তবে এই অধ্যায়ে কিন্তু 5টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। সেটা হচ্ছে কোণক, তারপরে হচ্ছে গোলক, এরপরে হচ্ছে সিলিন্ডার, এরপরে হচ্ছে প্রিজম, এরপরে হচ্ছে পিরামিড। এই 5টা বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই অধ্যায়ে। যখন এই অধ্যায়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সমাধান করা শেষ করব, তখন কিন্তু আমরা কি কি শিখতে পারবো সেটা দেখো। সেটা হলো বৃত্তচাপ ও বৃত্তকলা পরিমাপ সম্পর্কে জানতে পারবো, তারপরে কোণকের ধারণা সম্পর্কে জানতে পারবো, তারপরে কোণকের ভূমি, বক্রতলের ক্ষেত্রফল, আয়তন পরিমাপ সম্পর্কে জানতে পারবো, তারপরে গোলকের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ সম্পর্কে জানতে পারবো, প্রিজমের ধারণা, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় সম্পর্কে জানতে পারবো, তাছাড়া পিরামিডের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ সম্পর্কে জানতে পারবো। এছাড়াও সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের সূত্রের ধারণা ও সূত্র প্রতিপাদন সম্পর্কে আমরা জানবো। মূলত আমরা কিন্তু সূত্রগুলা সম্পর্কেও বিস্তারিত জানবো। দেখো এইখানে 2জন শিক্ষার্থী আছে আর একজন শিক্ষক আছেন, বিভিন্ন কিছু পরিমাপ করতেছে। আমরা ভিতরে গেলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তোমরা যাতে গণিতে ভালো করো এই জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে 9ম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখন আমরা মূল পড়াতে চলে যাচ্ছি। সেটা হলো সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। পূর্বের শ্রেণীতে তোমরা দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর ধারণা পেয়েছো। দেখো তুমি এর আগের শ্রেণীতে কিন্তু দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। দ্বিমাত্রিক বস্তু দুটি মাত্রায় অবস্থান করে। দেখো দ্বিমাত্রিক বস্তু 2টা মাত্রা থাকে, সেটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ। যদি একমাত্রিক হয় শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, আর যদি দ্বিমাত্রিক হয় দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, আর ত্রিমাত্রিক হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। তাহলে মাত্রা দুটি হলো দৈর্ঘ্য ও প্রস্থ। তার মানে বলা আছে দ্বিমাত্রিক বস্তু 2টি মাত্রায় অবস্থান করে। মাত্রা দুটি হলো দৈর্ঘ্য ও প্রস্থ। তার মানে দ্বিমাত্রিক মানে হচ্ছে 2টা মাত্রা থাকবে, সেটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ।
একটি সমতলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বা যে কোনো বহুভুজ আঁকলে তারা দ্বিমাত্রিক তলে অবস্থান করে। মূলত ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বা যে কোনো ভুজ আঁকলে সেটা কিন্তু হবে কি দ্বিমাত্রিক হবে। ত্রিভুজ হচ্ছে দ্বিমাত্রিক, আর তারপরে চতুর্ভুজ হচ্ছে দ্বিমাত্রিক, পঞ্চভুজ হচ্ছে দ্বিমাত্রিক। যদি আমরা একটা সমতলে অবস্থান করে সেটা হবে কিন্তু দ্বিমাত্রিক। তো দেখো আমরা শুধু তাদের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করতে পারি, আমরা এগুলোর কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ পরিমাপ করতে পারি, কিন্তু এই আকৃতিগুলোর সাথে আরেকটি মাত্রা উচ্চতা যুক্ত হলে ত্রিমাত্রিক বস্তু গঠিত হয়। দেখো সেটা হলো যে যদি তুমি মানে এই যে এগুলোর সাথে যদি তুমি আরেকটা মাত্রা উচ্চতা যোগ করো তাহলে কিন্তু সেটা ত্রিমাত্রিক হয়ে যাবে। তার মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এদের সাথে যদি তুমি উচ্চতা যোগ করো তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে হচ্ছে ত্রিমাত্রিক। দেখো যদি এটা বর্গ হয় তাহলে বর্গর সাথে যদি আমরা উচ্চতা যুক্ত করি, যুক্ত করলে কিন্তু একটা ঘনক তৈরি হবে, একটা ঘনক তৈরি হবে। এটা হচ্ছে পঞ্চভুজ। কেন পঞ্চভুজের বাহু আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এই পঞ্চভুজের সাথে যদি উচ্চতা যুক্ত করি তাহলে কিন্তু একটা প্রিজম তৈরি হবে। এটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে বৃত্তর সাথে যদি আমরা একটা উচ্চতা যুক্ত করি, যুক্ত করলে কিন্তু কোণক উৎপন্ন হবে। তাছাড়া আবার তুমি বলতে পারো সিলিন্ডার উৎপন্ন হবে। তার মানে দেখো এই দ্বিমাত্রিক বস্তুগুলোর সাথে আমরা যদি উচ্চতা যুক্ত করি সেক্ষেত্রে দ্বিমাত্রিক বস্তুগুলো কি হয়ে যাবে, ত্রিমাত্রিক বস্তুতে পরিণত হবে, যে ত্রিমাত্রিক বস্তুতে পরিণত হবে। আমরা প্রকৃতিতে যে সকল বস্তু দেখি তার প্রায় সবই ত্রিমাত্রিক বস্তু। মানে আমরা প্রকৃতিতে যে বস্তু দেখি তার সবই কিন্তু ত্রিমাত্রিক বস্তু, যেমন মানুষ, ঘরবাড়ি, পশু পাখি, সেগুলো সবগুলাই কিন্তু ত্রিমাত্রিক। সেটাই বলা আছে আমরা প্রকৃতিতে যেসব বস্তু দেখি তার প্রায় সবই ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ এরা 3টি মাত্রায় অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় অবস্থান থাকে। যদি ত্রিমাত্রিক হয় তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। সেটাই বলা আছে মানুষ, অন্যান্য প্রাণী, গাছপালা, ঘরবাড়ি, সুউচ্চ ভবন, পাহাড়, পর্বত ইত্যাদি ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ। তার মানে ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ কি বলতে পারো, সেটা হলো যে মানুষ বলতে পারো, তারপরে বিভিন্ন প্রাণী বলতে পারো, গাছপালা বলতে পারো, ঘরবাড়ি বলতে পারো, সুউচ্চ ভবন বলতে পারো, পাহাড় পর্বত বলতে পারো। এগুলো সবই হচ্ছে ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ, কারণ এগুলোর দৈর্ঘ্য, প্রস্থ সাথে সাথে উচ্চতাও থাকবে। ত্রিমাত্রিক বস্তুগুলোকে ঘনবস্তু বলা হয়। দেখো ত্রিমাত্রিক বস্তুগুলোকে কিন্তু ঘনবস্তু বলা হয়। ঘন, ঘন মানে হচ্ছে 3। তার মানে ত্রিমাত্রিক যে বস্তুগুলো সেগুলোকে আমরা বলবো হচ্ছে ঘনবস্তু। প্রতিদিন বিভিন্ন ঘনবস্তু নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো তা একটি ঘনবস্তু। দেখো তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছো, যে ঘরটা সেটা একটা কিন্তু ঘনবস্তু। তুমি যে চেয়ার বা বেঞ্চে বসে ক্লাস করো তা ঘনবস্তু। দেখো চেয়ার বা বেঞ্চও কিন্তু সেটা হচ্ছে ঘনবস্তু বা ঘনবস্তু। কেন? তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। ঘনবস্তু বা ত্রিমাত্রিক বস্তু বলতে পারো। এমনকি তুমি যে বই, খাতা ও কলম ব্যবহার করো সেগুলোও ঘনবস্তু। তার মানে বই, খাতা এবং কলম যেগুলো ব্যবহার করো সেগুলোও কিন্তু ঘনবস্তু। এরকম দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় ঘনবস্তু সঠিক আকৃতিতে তৈরি করার জন্য এগুলোর সঠিক পরিমাপ নির্ণয় করার প্রয়োজন হয়। এই অভিজ্ঞতায় আমরা সুষম ঘনবস্তুর বিভিন্ন পরিমাপ কৌশল সম্পর্কে শিখব। উপরের চিত্রগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ত্রিমাত্রিক বস্তুগুলো দ্বিমাত্রিক বস্তুগুলো দ্বারাই গঠিত হয়েছে। মূল কথা হচ্ছে ত্রিমাত্রিক বস্তুগুলো কিন্তু দ্বিমাত্রিক বস্তু দ্বারাই গঠিত হয়েছে। দেখো সেটা হলো যে আমরা দেখেছিলাম বর্গ থেকে ঘনক তৈরি হয়েছে। দেখো পঞ্চভুজ থেকে আমরা প্রিজম পেয়েছিলাম। তারপরে এখানে বৃত্ত থেকে আমরা কোণক পেয়েছিলাম। এই দ্বিমাত্রিক বস্তুগুলোর থেকেই কিন্তু আমরা ত্রিমাত্রিক বস্তু পেয়েছি। তাই এখানে বলা আছে ত্রিমাত্রিক বস্তুগুলো দ্বিমাত্রিক বস্তু দ্বারাই গঠিত হয়েছে। কিছু ঘনবস্তু যেমন কোণক বৃত্তকলা দিয়ে গঠিত। দেখো কোণক কিন্তু বৃত্তকলা দিয়ে গঠিত। এ কারণে চলো আমরা প্রথমে বৃত্তচাপ ও বৃত্তকলা সম্পর্কে জেনে নেই। বৃত্তচাপ ও বৃত্তকলার পরিমাপ তোমরা পূর্বের শ্রেণীগুলোতে বৃত্ত সংক্রান্ত বিস্তারিত জেনে এসেছো, আবার কাগজ কেটে বৃত্ত তৈরি করাও শিখেছো। বৃত্তের পরিধি ও বৃত্তের ক্ষেত্রফল পরিমাপের পদ্ধতি শিখেছো। চলো বৃত্ত সম্পর্কে একটু জেনে নেই। বৃত্তের পরিধির ওপর যে কোনো দুই বিন্দু এ ও বি নাও। দেখো বৃত্তের পরিধির ওপর এই একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে পরিধি। তো পরিধির ওপর যে কোনো এই একটা বিন্দু এ নিলাম আর একটা বিন্দু বি নিলাম। বলা আছে যে বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দু এ ও বি নাও।
এই এবি অংশই একটি বৃত্তচাপ। দেখো এই এবি অংশই, এই যে এই এবি অংশ হচ্ছে একটা বৃত্তচাপ, তার মানে এটা হচ্ছে একটা বৃত্তচাপ। আবার মনে করো যে পরিধির ওপর যে কোনো দুইটা বিন্দু নাও, এই দুইটা বিন্দু নাও, তাহলে এই যে এটা হবে হচ্ছে বৃত্তচাপ। আবার মনে করো এইটা হবে বৃত্তচাপ, এইখানে একটা বিন্দু নিলা, এইখানে একটা বিন্দু নিলাম, এইটা হচ্ছে একটা বৃত্তচাপ। তার মানে পরিধির যে কোনো একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। তার মানে পরিধির যে কোনো একটা অংশ নাও, এইখান থেকে এই অংশটুক নাও, তাহলে এটা হবে বৃত্তচাপ। আবার এই টোটালটুকু আবার বলতে পারো বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তচাপ, এটাও বলতে পারো বৃত্তচাপ। তুমি পরিধির যে কোনো একটা অংশ নাও, সেটাই হবে হচ্ছে বৃত্তচাপ। তো এখানে বলা আছে সুতরাং বৃত্তের পরিধির যে কোনো অংশই বৃত্তচাপ। তার মানে বৃত্তের পরিধির যে কোনো অংশই হচ্ছে বৃত্তচাপ। আর এই যে এইটা হচ্ছে বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তকলা, এই যে আমি দাগ দিচ্ছি, এটা হচ্ছে বৃত্তকলা। আবারও বলছে এটা হচ্ছে বৃত্তকলা, আর এটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তচাপ, আর এটা হবে হচ্ছে বৃত্তকলা। তার মানে আমরা এটা পাবো হচ্ছে বৃত্তচাপ, আর এইটুক হবে হচ্ছে বৃত্তকলা। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর একক, মনে করে নিলাম এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। এবি চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। তার মানে এবি চাপ, দেখো এই এবি চাপ এই কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। এখানে থিটা ছিল, যদিও আমি বিভিন্ন কিছু লিখতে লিখতে অলরেডি সে একেবারে ভ্যানিশ হওয়া পর্যায়ে, যাই হোক আমরা ভ্যানিশ হতে দিলাম না। তো আমরা দেখো এখানে বললাম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর একক, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর একক, আর এবি চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। দেখো এবি চাপ, এবি হচ্ছে চাপ, এই কেন্দ্রে হচ্ছে থিটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে থিটা। আবার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি। দেখো বৃত্তের কেন্দ্রে কিন্তু কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি করলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ বৃদ্ধি পায়, আর দৈর্ঘ্য কমালে কোণের পরিমাণও কমে যায়। এই হ্রাস বৃদ্ধির অনুপাত সমান। সুতরাং বৃত্তচাপ ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক। দেখো এখানে বলা আছে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি করলে, দেখো এখন বৃত্তচাপটা আছে এইটা আছে, এখন আমরা এর দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি, মনে করো এর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, দৈর্ঘ্য বৃদ্ধি করে এইটুক বৃদ্ধি করলাম, বৃদ্ধি করলে আমার কেন্দ্রে উৎপন্ন কোণটা কিন্তু বেড়ে যাবে, সেটাই বলা আছে। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি করলে আমরা দৈর্ঘ্যটা কিন্তু এইটুক বাড়াইছি, দৈর্ঘ্য আগে ছিল এইটুক, আমরা এখন দৈর্ঘ্য এইটুক বাড়াইছি। দৈর্ঘ্য বৃদ্ধি করলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ বৃদ্ধি পায়। দেখো আগে কেন্দ্রে উৎপন্ন কোণ ছিল এইটা, আর দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এইটা। তার মানে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি করলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ বৃদ্ধি পায়। আর দৈর্ঘ্য যদি তুমি কমাও, সাপোজ দৈর্ঘ্য যদি কমাও, মনে করো যে দৈর্ঘ্য এইটুক করলা, বৃত্তচাপ এইটুক হলো, দৈর্ঘ্য যদি কমালে কি হবে? দৈর্ঘ্য কমালে কোণের পরিমাণও কমে যাবে। তার মানে কোণের পরিমাণ আগে ছিল এইটুক, আর দৈর্ঘ্য কমানোর ফলে কোণের পরিমাণ এইটুক হলো। তার মানে দৈর্ঘ্য কমানোর ফলে আমার কোণের পরিমাণও কিন্তু কমে যাবে। আগে কোণের পরিমাণ ছিল এইটা, এখন হয়ে গেল এইটা। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি করলে কোণের পরিমাণ বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্য কমালে কোণের পরিমাণও কমবে। এই হ্রাস বৃদ্ধির অনুপাত সমান। দেখো বৃত্তচাপ ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক। দেখো বৃত্তচাপ ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক। তো এইটা দ্বারা আমরা কি বুঝবো? দেখো সেটা হলো যে আমার যখন বৃত্তচাপ এবি, তখন কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। আর বৃত্তচাপ যখন মনে করো যে বৃত্তচাপ যখন বিসি, তখন কেন্দ্রে উৎপন্ন কোণ, এটাকে আমরা ধরলাম হচ্ছে θ1, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে θ1। তার মানে আমরা বলতে পারি এবি ভাগ হচ্ছে বিসি। আমরা এই বৃত্তচাপ ভাগ হচ্ছে এই বৃত্তচাপ যদি করি, তাহলে দেখো এবি এর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? থিটা। তার মানে থিটা ভাগ হচ্ছে, আর বিসি এর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? θ1। তার মানে দেখো আমরা এই এবি বৃত্তচাপ ভাগ হচ্ছে বিসি বৃত্তচাপ, এই বৃত্তচাপ ভাগ হচ্ছে এই বিসি বৃত্তচাপ যদি করি, সেটা ইকুয়াল টু হবে কি? এবি এর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, আর বিসি এর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ θ1। তার মানে থিটা বাই θ1 হবে। তার মানে বৃত্তচাপ ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক। তাহলে এখন আমরা লিখতে পারি কি? দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য ভাগ হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি বলতে এই টোটালটাই হচ্ছে বৃত্তের পরিধি। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য ভাগ বৃত্তের পরিধি, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এই এবি এর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? থিটা। তার মানে থিটা ডিগ্রি ভাগ হবে কত? আর যদি আমরা যেহেতু ধরেছি বৃত্তের পরিধির ক্ষেত্রে কি এইখান থেকে শুরু করে এই টোটালটা ঘুরে আসলে কিন্তু পরিধির সমান পথ অতিক্রম করবে। তার মানে পরিধির ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? কেন্দ্রে উৎপন্ন কোণ হবে কিন্তু 360 ডিগ্রি। তার মানে ভাগ হবে হচ্ছে 360 ডিগ্রি। তার মানে দেখো এবি বৃত্তচাপ ভাগ হচ্ছে
হচ্ছে টোটাল পরিধিটা, বৃত্তের পরিধি ইকুয়াল টু কি হবে তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ, এই ক্ষেত্রে এ বি বৃত্তচাপের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, তার মানে থিটা ভাগ হচ্ছে পরিধির ক্ষেত্রে টোটাল কেন্দ্রে উৎপন্ন কোণ হবে কত 360 ডিগ্রি। তাহলে এটা লিখতে পারি আমরা বৃত্তের পরিধির সূত্র জানি 2 πr, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 πr। দেখো এই 2 πr ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, তার মানে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু কত পাবো থিটা ভাগ 360 ইন্টু 2 πr। তার মানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে থিটা ভাগ 360 ইন্টু 2 πr। তুমি এই সূত্রটাকে এরকমও লিখতে পারো, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 180, তাহলে আমরা পাবো হচ্ছে দেখো থিটা পাই আর ভাগ হচ্ছে 180, তুমি 180 ডিগ্রি। তুমি এইটাও বলতে পারো বা এইটাও বলতে পারো, যেটা বলো কোনো সমস্যা নাই। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে থিটা ভাগ 360 ইন্টু 2 πr, অথবা বলতে পারো থিটা পাই আর ভাগ 180, কাটাকাটি করলে এইটাই যায়। তুমি এইটাও লিখতে পারো বা এইটাও লিখতে পারো। এরপর আমরা বৃত্তকলা সম্পর্কে জানবো। বৃত্তের দুটি ব্যাসার্ধ, দেখো এই একটা ব্যাসার্ধ আর এই একটা ব্যাসার্ধ, বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে। দেখো বলা আছে বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় হচ্ছে বৃত্তকলা। তার মানে বৃত্তের দুটি ব্যাসার্ধ, দেখো এই একটা ব্যাসার্ধ এবং এই একটা ব্যাসার্ধ, বলা আছে বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ হচ্ছে এইটা, এই চাপ দ্বারা গঠিত অঞ্চলকে, যে এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে বৃত্তকলা। তাহলে মানে এই অঞ্চলটা হচ্ছে আমার বৃত্তকলা। মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ আর একক, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় এবং এ ও বি বৃত্তকলাটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। দেখো এ ও বি বৃত্তকলাটি কেন্দ্রে এখানে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আবার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ, এই টোটাল কোণের পরিমাণ হবে কত 360 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতি। এই আগেরটার মতো দেখো বৃত্তচাপ ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতি, ঠিক তেমনি আবার বৃত্তকলার ক্ষেত্রফল ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে লিখেছিলাম বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে লিখব বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ডিগ্রি, আর বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি বৃত্তের টোটাল ক্ষেত্রফলটা হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হবে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এইটার থেকেই কিন্তু এইটা পাই। তার মানে আমরা এখানে বলা আছে বৃত্তকলার ক্ষেত্রফল ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতি। তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ কত থিটা ডিগ্রি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে থিটা ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে, দেখো বৃত্তকলার ক্ষেত্রফলে আমার কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ডিগ্রি, আর বৃত্তের ক্ষেত্রফল মানে টোটালটার ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে আমরা পাই আর স্কোয়ার বসাবো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এবার দেখো পাই আর স্কোয়ার এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে। তাহলে তার মানে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু কত পাবো থিটা ভাগ 360 গুণ, দেখো এইটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে পাই আর স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার বর্গ একক। তার মানে দেখো পাই আর স্কোয়ার এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে। তার মানে আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা ভাগ 360 ইন্টু পাই আর স্কোয়ার। এই সূত্রটাকে এইভাবেও লিখতে পারো, থিটা পাই আর স্কোয়ার ভাগ হচ্ছে 360 এইভাবেও লিখতে পারো। থিটার সাথে এটা গুণ আকারেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। তার মানে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পেলাম হচ্ছে থিটা ভাগ 360 ইন্টু পাই আর স্কোয়ার। আর দেখো সেটা হলো যে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পেলাম কত থিটা ভাগ 360 ইন্টু 2 পাই আর। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে 2 পাই আর, আর বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে দেখো থিটা ভাগ 360 বৃত্তচাপের দৈর্ঘ্যের ক্ষেত্রে 2 পাই আর বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে পাই আর স্কোয়ার। এইভাবে মনে রাখলে সহজে মনে রাখতে পারবা। চলো আজ আমরা বৃত্ত নিয়ে আরেকটি মজার কাজ করি। দেখো বৃত্ত নিয়ে আরেকটা মজার আমরা কাজ করব, সেটা হলো একক কাজ। প্রত্যেকে কাগজ কেটে একটি বৃত্ত তৈরি করো। দেখো আমি কাগজ কেটে কিন্তু একটা বৃত্ত তৈরি করেছি। এটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখানে বলাই আছে প্রত্যেকে কাগজ কেটে একটি করে বৃত্ত তৈরি করো। তার মানে এরকম একটা বৃত্ত তৈরি করো, অতঃপর নিজ নিজ বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করো। নিজ নিজ বৃত্তের ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ হচ্ছে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এইটা যদি বৃত্ত হয় আর এটা বৃত্তের যদি কেন্দ্র হয়, তার মানে এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। সুতা বা স্কেল ব্যবহার করে ব্যাসার্ধ
ব্যাসার্ধ পরিমাপ করো। মনে করো যে এই ব্যাসার্ধটা পরিমাপ করবা, সেটা হলো সুতা ব্যবহার করে পরিমাপ করতে পারো অথবা স্কেল ব্যবহার করে পরিমাপ করতে পারো, তোমারটা তুমি পরিমাপ করো। তোমরা ইতোমধ্যে বৃত্তের ব্যাসার্ধ ব্যবহার করে পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছো, সুতরাং তোমার বৃত্তটির পরিধি ও ক্ষেত্রফল পরিমাপ করো। তোমার পরিমাপের তথ্যগুলো পাশের ছকে লিখো। তাহলে দেখো আমি যে বৃত্তটা অঙ্কন করেছি এই বৃত্তের ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, তার মানে আমরা ব্যাসার্ধ পেলাম হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, আমরা লিখলাম 3 সেন্টিমিটার। দেখো আমরা ব্যাসার্ধকে কিন্তু আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার পেলাম। তোমার ক্ষেত্রে 4 সেন্টিমিটার হতে পারে, আরেকজনের ক্ষেত্রে 5 সেন্টিমিটার হতে পারে, বিভিন্ন জনেরটা বিভিন্ন রকম হতে পারে। তাহলে পরিধি কত পাবো? দেখো আমরা পরিধির সূত্র কি জানি? 2 পাই আর। দেখো পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে আমরা মান বসাবো 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 3, তার মানে 3 বসাবো। তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে পাবা 18.85 সেন্টিমিটার। এটা আমার ক্ষেত্রে এসেছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে বিভিন্ন রকম আসতে পারে। এরপরে ক্ষেত্রফল বের করব, তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? 3.1416, আর আর এর মান কত? দেখো আর এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে পাবা 28.27 বর্গ সেন্টিমিটার পাবা, প্রায় এটা পাবা। এবার তোমার বৃত্ত থেকে চিত্রের ন্যায় তোমার ইচ্ছামতো একটি বৃত্তকলা কেটে নাও। তোমার বৃত্তকলাটির চাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল পরিমাপ করো। তোমার পরিমাপের তথ্যগুলো নিচের ছকটি পূরণ করো। তার মানে দেখো যে বৃত্তটা তুমি অঙ্কন করেছিলে, আমি যে বৃত্তটা অঙ্কন করেছিলাম সেখান থেকে আমি একটা অংশ কেটে নিয়েছি। দেখো এইটার মতো কেটে নিয়েছি, এই অংশের মতো কেটে নিয়েছি। বলা ছিল যে তোমার বৃত্ত থেকে এই চিত্রের ন্যায় একটা বৃত্তকলা কেটে নাও, এটা হচ্ছে বৃত্তকলা। দেখো আমরা বৃত্তটার ব্যাসার্ধ পেয়েছিলাম হচ্ছে 3, আর মনে করো যে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 45 ডিগ্রি মনে করে নিলাম। তাহলে দেখো আমার এই ব্যাসার্ধ ছিল হচ্ছে 3। আমরা কিন্তু আগে যে অঙ্কটা সমাধান করেছিলাম সেখানে ব্যাসার্ধ 3 ধরেছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ 3 ধরলাম। আর মনে করো যে 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি, তাই এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র আমরা কি পেলাম? সেটা হচ্ছে যে থিটা ভাগ হচ্ছে 360 ইন্টু 2 পাই আর। দেখো এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম, এখন আমরা মান বসাই দিব। দেখো থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 45 ডিগ্রি ভাগ হচ্ছে 360 ডিগ্রি, আমরা সেটা লিখলাম ইন্টু পায়ের মান দেখো 3.1416, আর এর মান ব্যাসার্ধ হচ্ছে 3, তার মানে ব্যাসার্ধ 3 বসিয়েছি, পায়ের মান 3.1416 বসিয়েছি, আর থিটার মান 45 ডিগ্রি বসিয়েছি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 2.36 সেন্টিমিটার পাবো। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা এইটা পাবো, এত সেন্টিমিটার প্রায় পাবো। আচ্ছা এবার আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। দেখো আমরা কিছুক্ষণ আগে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র শিখলাম হচ্ছে থিটা ভাগ 360, থিটা ভাগ হচ্ছে 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা শিখেছি। এখন আমরা মান বসাবো। দেখো থিটার মান মানে কেন্দ্রে উৎপন্ন কোণ 45 ডিগ্রি, তাহলে লিখবো 45 ডিগ্রি ভাগ হচ্ছে 360 ডিগ্রি, সেটা লিখলাম ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার দেব। এখন আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে পাবো 3.53 বর্গ সেন্টিমিটার। এখানে কিন্তু প্রায় লিখবো, কারণ দশমিকের পরে আরও অঙ্ক আছে, আমি জাস্ট দশমিকের পর 2 অঙ্ক নিয়েছি, তাই প্রায় লিখবো, এখানেও প্রায় লিখে দিবা। দেখো আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল বের করলাম এই সূত্র বসিয়ে। এবার বৃত্তকলার কেন্দ্রকে ঠিক রেখে নিচের চিত্রের ন্যায় গোলাকার করে মুড়িয়ে একটি ঝালমুড়ির ঠোঙ্গা বা চোঙা আকৃতির বস্তু বানিয়ে ফেলো। দেখো এটা হচ্ছে বৃত্তকলা, বলা আছে বৃত্তকলার কেন্দ্রকে ঠিক রেখে। দেখো কেন্দ্র হচ্ছে এটা ছিল, কেন্দ্রকে ঠিক রেখে একটা কিন্তু ঝালমুড়ি বানানোর ঠোঙ্গা আমরা বানাবো। দেখো ঝালমুড়ি বানানোর এই যে ঠোঙ্গা আমরা কিন্তু বানিয়ে ফেলেছি, এই চিত্রের মতোই কিন্তু আমরা দেখো এই যে আমরা ঝালমুড়ি যে খাও সেই ঝালমুড়ি বানানোর ঠোঙ্গা বানিয়ে ফেলেছি। এইটাই হচ্ছে কোণ।
দেখো আমার মাথার উপরে যেটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু কোনক। তো দেখো আমরা কিন্তু ঝালমুড়ি বানানোর যে ঝালমুড়ি যে খাই আমরা সেটার যে ঠোঙ্গা, সেই ঠোঙ্গা কিন্তু বানিয়ে ফেলেছি। আবার বলতে পারো যে কোন আইসক্রিম, এর ভিতরে করে কিন্তু কোন আইসক্রিম থাকে, তো এইটাকে আমরা বলতে পারি কোনক। বা কি চমৎকার কৌশল অবলম্বন করে তুমি নিত্য ব্যবহার্য একটি জিনিস তৈরি করে ফেললে। এটি কোন ধরনের বস্তু তুমি কি বলতে পারো? এটি একটি ত্রিমাত্রিক বস্তু। ত্রিমাত্রিক বস্তু তার মানে একটি দ্বিমাত্রিক বৃত্তের কাগজ কেটে তুমি ত্রিমাত্রিক একটি বস্তু বানিয়ে ফেলেছো। দেখো আমরা কিন্তু বৃত্ত, এই যে বৃত্ত ছিল, আমি দেখাই যে বৃত্তটা, এই বৃত্তটাকে কিন্তু আমরা কেটে এই অংশটুকু কেটে নিয়েছি। এটা ছিল কিন্তু দ্বিমাত্রিক, কেটে কিন্তু আমরা একটা ঝালমুড়ি খাওয়ার যে ঠোঙ্গা, সেই ঠোঙ্গার মতো বানিয়েছি। তার মানে এটা কিন্তু একটা ত্রিমাত্রিক বস্তু, এটার নাম হচ্ছে কোনক। আগে ছিল এটা হচ্ছে দ্বিমাত্রিক, এখন যখনই আমরা এইভাবে করেছি তখন কিন্তু ত্রিমাত্রিক হয়ে গেছে। তার মানে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকবে। তুমি কি এই ত্রিমাত্রিক বস্তুটির নাম বলতে পারো? হ্যাঁ, এই ত্রিমাত্রিক বস্তুটির নাম আমরা বলতে পারবো। দেখো তো এ ধরনের বস্তুর মতো আইসক্রিমের কথা তোমার মনে পড়ে কিনা? তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই আইসক্রিম খেয়ে থাকবে। হ্যাঁ, এই আইসক্রিম আমি খেয়েছি। কোন আইসক্রিম যেটা বলে, তুমি কি বলতে পারো ওই আইসক্রিমের নাম কি? তোমরা ওই আইসক্রিমকে কোন আইসক্রিম বলে থাকো? তুমি কাগজ কেটে যে ত্রিমাত্রিক বস্তুটি বানিয়েছো তার নাম কোনক। হ্যাঁ, আমি যে কাগজ কেটে যে ত্রিমাত্রিক বস্তুটি তৈরি করেছি এটার নাম হচ্ছে কোনক। তাহলে কোনক কাকে বলে আমরা শিখবো। কোনক হলো একটি শীর্ষ থেকে বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির ওপর গঠিত একটি ঘনবস্তু। তার মানে দেখো এখানে বলা আছে কোনক হলো একটি শীর্ষ থেকে, দেখো এটা হচ্ছে শীর্ষ, দেখো একটা শীর্ষ, একটি শীর্ষ থেকে বক্রাকার তল নিয়ে, দেখো এই তলটা হচ্ছে বক্রাকার, এই বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির ওপর গঠিত একটি ঘনবস্তু। দেখো এইখানে ভূমিতে কিন্তু এখানে একটা বৃত্ত তৈরি হয়। দেখো এখানে কিন্তু একটা বৃত্ত আছে, দেখো এখানে একটা বৃত্ত পাবা। তার মানে কোনক কাকে বলে? তাহলে কোনক হলো একটি শীর্ষ থেকে, দেখো এই হচ্ছে একটা শীর্ষ থেকে বক্রাকার, এই যে এই তলটা হচ্ছে বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির ওপর গঠিত একটি ঘনবস্তু। দেখো এই কোনকের ভূমিতে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে, আর এই যে এই তলটাকে বলা হয় বক্রতল বলতে পারে। এই যে এই তলটা হচ্ছে বক্রতল। তার মানে কোনক হলো একটি শীর্ষ থেকে বক্রাকার তল নিয়ে, এই যে হলো বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির ওপর, এখানে কিন্তু যে ভূমিতে যেটা উৎপন্ন হবে সেটা হলো বৃত্তাকার ভূমির ওপর গঠিত একটি ঘনবস্তু। তার মানে আমরা কোনকের ক্ষেত্রে পাবো, এইখানে দেখো এটা হবে হচ্ছে শীর্ষ, আর এই যে এই তলটা হচ্ছে বক্রতল, এটা বক্রতল দেখা হয়েছে। আর বৃত্তাকার ভূমি, এইখানে যেটা থাকবে সেটা হলো বৃত্তাকার হবে, এই যে ভূমিতে যেটা থাকবে সেটা হলো বৃত্তাকার হবে, এটা কিন্তু বৃত্তাকার, দেখো এটা বৃত্তাকার। আর এইটাকে আমরা বলবো হেলানো উচ্চতা। কোনকের এইটাকে বলবো আমরা হেলানো উচ্চতা। আর এটা হবে হচ্ছে কোনকের উচ্চতাকে এইচ বলবো, আর এটাকে আমরা বলবো হেলানো উচ্চতাকে আমরা এল বলি। আর এটা হবে কোনকের ভূমির ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর কোনকের উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি, আর হেলানো উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। বৃত্তকলাটি কোনক আকৃতি ধারণ করার ফলে বৃত্তকলার কেন্দ্র বিন্দুটি কোনকের শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে। তাহলে দেখো এখানে বলা আছে বৃত্তকলাটি কোনক আকৃতি ধারণ করার ফলে, এটা ছিল বৃত্তকলাটি কোনক আকৃতি ধারণ করেছে। কোনক আকৃতি ধারণ করার ফলে যে বৃত্তটির যে কেন্দ্র ছিল সেটাই কিন্তু শীর্ষ হয়েছে। বলা আছে ধারণ করার ফলে বৃত্তকলার কেন্দ্রবিন্দুটি, বৃত্তকলার যেটা ছিল এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে কেন্দ্রবিন্দুটি কোনকের শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে। কোনকের কিন্তু এটা কেন্দ্রবিন্দুটা কিন্তু হয়ে গেছে কি, এটা হয়ে গেছে হচ্ছে শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে। এবার শীর্ষবিন্দু থেকে কোনকের নিচ পর্যন্ত অর্থাৎ তীর চিহ্নিত দূরত্ব পরিমাপ করো। বলা আছে এই দূরত্বটা পরিমাপ করতে বলছে, এই দূরত্বটা তুমি পরিমাপ করবে, এইখান থেকে এই দূরত্বটা পরিমাপ করো। কোনকের এই দূরত্বকে হেলানো উচ্চতা বা হেলানো তলের দৈর্ঘ্য বলে। তার মানে এই যে এই দূরত্বটাকে বলা হয় হেলানো উচ্চতা বা হেলানো তলের দৈর্ঘ্য বলা হয়। বৃত্তকলার ব্যাসার্ধ ও কোনকের হেলানো উচ্চতা নিচে ছকে লিখো। দেখো আমার এইখানে যে বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু আমরা কাটছিলাম, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ ছিল 3 সেন্টিমিটার, তার মানে এইটার ব্যাসার্ধ হবে হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে বৃত্তকলার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে হচ্ছে 3 সেন্টিমিটার। আগেই কিন্তু আমরা 3 সেন্টিমিটার পেয়েছিলাম। দেখো এই বৃত্তের ব্যাসার্ধ ছিল 3 সেন্টিমিটার, তার মানে এই বৃত্তকলার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা লিখব 3 সেন্টিমিটার। দেখো কোনকের হেলানো তলের দৈর্ঘ্য বা উচ্চতা
কোনকের মানে হেলানো উচ্চতা বা হেলানো তলের দৈর্ঘ্য কত হবে সেটাও হবে কিন্তু 3 সেন্টিমিটার। কারণ কি দেখো, সেটা হচ্ছে যে আমরা এটা যখন তৈরি করেছি, দেখো তৈরি করেছি এই ব্যাসার্ধ যেটা, এই ব্যাসার্ধটাই কিন্তু হেলানো উচ্চতা। দেখো ব্যাসার্ধটাই হবে হচ্ছে হেলানো উচ্চতা। দেখো এইটা আমরা যখন তৈরি করেছি, তাহলে এইখানে দেখো এই ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো এটা হচ্ছে আমার বৃত্তকলার ব্যাসার্ধ, বৃত্তকলার ব্যাসার্ধ মানে আমার মূল বৃত্তের ব্যাসার্ধ ছিল হচ্ছে এইটা, এখন হলো বৃত্তকলার ব্যাসার্ধ এটা। আমরা এইটা যখন তৈরি করেছি, তৈরি করলে এই যে এইটা এই হেলানো উচ্চতা, হেলানো উচ্চতাটাও হবে হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে বৃত্তকলার ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার, আর কোনকের হেলানো তলের দৈর্ঘ্য বা হেলানো উচ্চতা হবে 3 সেন্টিমিটার। কোনকের হেলানো উচ্চতা কি বৃত্তকলার ব্যাসার্ধের সমান? হ্যাঁ, দেখো বৃত্তকলার ব্যাসার্ধ যা, কোনকের হেলানো তলের দৈর্ঘ্যও তাই। তার মানে এখানে বলা আছে কোনকের হেলানো উচ্চতা, হেলানো উচ্চতাও যা আর হেলানো তলের দৈর্ঘ্য একই কথা। কোনকের হেলানো উচ্চতা কি বৃত্তকলার ব্যাসার্ধের সমান? হ্যাঁ, এইখানে যা পেয়েছি এইখানেও তাই পেয়েছি। নাকি কাছাকাছি হয়েছে? কাছাকাছি না, একই হয়েছে। আসলে এই দূরত্ব দুটি পরস্পর সমান। হ্যাঁ, আমরা দূরত্ব দুইটা কিন্তু পরস্পর সমান পেয়েছি। বৃত্তকলার ক্ষেত্রফল দ্বারা কোনকের বাঁকা তল বা ঢালু তল উৎপন্ন হয়েছে। দেখো বৃত্তকলার ক্ষেত্রফল দ্বারা, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল এইটুক। তো এইটা দ্বারাই কিন্তু এই কোনকের হেলানো তল বা বক্রতল তৈরি হয়েছে, এই বক্রতল তৈরি হয়েছে। তার মানে আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি পাবো? এই বৃত্তকলার ক্ষেত্রফলের সমান পাবো। দেখো এটা হচ্ছে বৃত্তকলা, এই বৃত্তকলার হচ্ছে ক্ষেত্রফল এই অংশটুকু, আর এইটা এইভাবে কিন্তু আমরা বাঁকানোর ফলে কিন্তু আমরা এই কোনক পেয়েছিলাম। তাহলে কোনকের এই বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? সেটা হবে হচ্ছে যে বৃত্তকলার ক্ষেত্রফলের সমান হবে। তার মানে কোনকের বক্রতলের ক্ষেত্রফল হবে বৃত্তকলার ক্ষেত্রফলের সমান। দেখো এখানে বলা আছে বৃত্তকলার ক্ষেত্রফল দ্বারা, দেখো বৃত্তকলা, দেখো এটা হচ্ছে বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল দ্বারা কোনকের বাঁকা তল বা ঢালু তল তৈরি হয়েছে। কোনকে এই ক্ষেত্রফল দ্বারাই কিন্তু কোনকের বাঁকা তল বা ঢালু তলটা তৈরি হয়েছে। সেটা বলা হয়েছে এটি কোনকের বক্রতল, মানে এটা হচ্ছে কোনকের বক্রতল, এই তলটাকে বলা হয় হচ্ছে কোনকের বক্রতল। তাহলে দেখা যাচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল ও কোনকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। হ্যাঁ, বৃত্তকলার ক্ষেত্রফল এবং কোনকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। তোমার তৈরিকৃত কোনকটি উপরের চিত্রের ন্যায় একটি কাগজের উপর রাখো এবং এর চতুর্দিকে পেন্সিল বা কলম দ্বারা দাগ দাও। দেখো এই যে কোনকটাকে তুমি একটা কাগজের উপর রাখো, এভাবে কাগজের উপর রাখো। কাগজের উপর রাখার পরে এবার চারিদিকে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে দাগ দাও। দাগ দিলে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে। দেখো আমরা এখানে রাখলাম, রাখার পরে যদি আমি চারিদিক দাগ দেই, দাগ দিলে কিন্তু এরকম একটা বৃত্ত তৈরি হবে। এখানে কিন্তু একটা বৃত্ত আছে, ভূমিতে কিন্তু একটা বৃত্ত আছে, সেটাই আমরা বের করব। দেখো বলা আছে তোমার তৈরিকৃত কোনকটির উপর এর চিত্রের ন্যায় একটি কাগজের উপর রাখো, একটা কাগজের উপর রাখবা, এর চতুর্দিকে পেন্সিল বা কলম দিয়ে দাগ দাও, এর চতুর্দিকে পেন্সিল বা কলম দিয়ে দাগ দাও। এবার কোনকটিকে সরালে কি চিত্র দেখতে পাও? চিত্র দেখতে পাবো হচ্ছে বৃত্ত। নিশ্চয় একটি বৃত্ত দেখতে পাচ্ছ। বৃত্তটিকে সুন্দর করে কেটে নাও। দেখো আমি কেটে নিয়েছি, কেটে নিলে এরকম বৃত্ত পাবা। এই যে এরকম, এটাকে তুমি জাস্ট যদি কাগজের উপর রাখো, রাখার পরে দাগ দাও, দাগ দিয়ে কেটে নাও, কেটে নিলে এরকম একটা বৃত্ত পাবা। সেটাই বলা আছে এই বৃত্তটিকে কোনকের ভূমি বলে। দেখো এই বৃত্তটা হচ্ছে কোনকের কিন্তু ভূমি, এটা হচ্ছে কোনকের ভূমি, সেটাই বলা আছে। এবার সুতা বা স্কেল ব্যবহার করে এই বৃত্তের ব্যাসার্ধ, পরিধি ও ক্ষেত্রফল পরিমাপ করো অথবা নিচের ছকটি পূরণ করো। দেখো আমরা পরিমাপ করে দেখেছি হচ্ছে ব্যাসার্ধ 0.38 সেন্টিমিটার। তার মানে আমরা ব্যাসার্ধ পেয়েছি হচ্ছে 0.38 সেন্টিমিটার। এখন আমরা পরিধি বের করব। পরিধি বের করার সূত্র হচ্ছে 2πr পরিধি। এখন আমরা মানগুলা বসাবো। 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান কত? দেখো আর এর মান হচ্ছে, দেখো ব্যাসার্ধ হচ্ছে 0.38, এটা হচ্ছে আর এর মান, তাহলে 0.38 লিখবো। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে পাবা 2.39 সেন্টিমিটার। এবার আমরা ক্ষেত্রফল বের করব। দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান কত? দেখো আর এর মান আমরা পেয়েছি 0.38 পেয়েছি, 0.38 পেয়েছি। তাহলে আর স্কোয়ার, তার মানে এটার পরে স্কোয়ার দিব।
এখন যদি তুমি এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে 0.45 বর্গ সেন্টিমিটার প্রায়। দশমিকের পরে আরও মনে করো অঙ্ক আছে, আমরা 2 অঙ্ক পর্যন্ত নিয়েছি, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো হচ্ছে 0.45 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে কি বলা ছিল যে তুমি যে বৃত্তটা পেয়েছো এই বৃত্তটার প্রথমে বলা আছে ব্যাসার্ধ পরিমাপ করো, ব্যাসার্ধ পরিমাপ করে আমরা এইটা পেয়েছি। এরপরে বের করতে বলছে পরিধি বের করো। দেখো আমরা বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে 2πr, তাহলে আমরা এইখানে মান বসাই দিয়েছি, দিয়ে আমরা পরিধি পেয়েছি এত। আর ক্ষেত্রফল বের করতে বলছে, বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে πr², এখানে মান বসাই দিয়ে আমরা এইটা পেয়েছি। তুমি পরিধির যে পরিমাণ পেলে তা বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করো। দেখো আমরা এখানে পরিধি পেয়েছি 2.39, এখানে বলা আছে পরিধি যে পরিমাণ পেলে, মানে তুমি যে পরিধি পেলে তা বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করো। তাহলে দেখো বলা আছে লক্ষ্য করো দৈর্ঘ্য দুটির পরিমাপ প্রায় কাছাকাছি বা সমান। দেখো এখানে পেয়েছি 2.39 পরিধি পেয়েছি, আর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম সেটা একটু দেখে আসি। দেখো বৃত্তকলার চাপের দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 2.36 পেয়েছিলাম, মানে কাছাকাছি আমরা পেয়েছিলাম। তার মানে আমরা দেখো পরিধি যা পেয়েছি আর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য যা পেয়েছি তা কিন্তু আমরা পরিমাপ প্রায় কাছাকাছি পেয়েছি। আসলে পরিমাপ দুটি পরস্পর সমান, তার মানে কাছাকাছি বলতে পারি। 2.39 আর ওইখানে 2.36, এই একেবারে কাছাকাছি বা সমানও বলতে পারো। তাহলে আমরা পরীক্ষামূলকভাবে সমতা বা সমান যে পরিমাপগুলো পেলাম সেগুলো একত্রে লিখলে দাঁড়ায়। দেখো আমরা বৃত্তকলার ব্যাসার্ধ কোণকের হেলানো উচ্চতা, দেখো বৃত্তকলার ব্যাসার্ধ সমান কিন্তু কোণকের হেলানো উচ্চতা। দেখো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এটা হচ্ছে বৃত্তকলার ব্যাসার্ধ, আর আমরা যখন এটাকে কোণক তৈরি করব, কোণক তৈরি করলে আমরা যে এইখানে যে হেলানো উচ্চতাটা পাবো, দেখো হেলানো উচ্চতাটা পাবো, তার মানে কি হেলানো উচ্চতাটা হবে কিন্তু ব্যাসার্ধের সমান। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখিয়েছি, দেখো বৃত্তকলার ব্যাসার্ধ ও কোণকের হেলানো উচ্চতা কিন্তু সমান, আমরা কিন্তু আগেই দেখেছি। দেখো বৃত্তকলার ব্যাসার্ধ 3 পেয়েছিলাম আর কোণকের হেলানো তলের দৈর্ঘ্যও 3 পেয়েছিলাম। তো এখানে দেখো কোণকের হেলানো উচ্চতা বৃত্তকলার কিন্তু ব্যাসার্ধের সমান, আমরা দুইটা কিন্তু সমান পেয়েছিলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি বৃত্তকলার ব্যাসার্ধ সমান কোণকের হেলানো উচ্চতা, আর বৃত্তকলার ক্ষেত্রফল সমান কোণকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো সেটা হলো যে এটা হলো বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল সমান কিন্তু কোণকের এই যে বক্রতলের ক্ষেত্রফল। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, সেটা হচ্ছে কি দেখেছি, বৃত্তকলার ক্ষেত্রফল ও কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, দেখো এখানে বৃত্তকলার ক্ষেত্রফল আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান, আর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য আর কোণকের ভূমি বৃত্তের পরিধি কিন্তু সমান। দেখো বৃত্তকলার চাপের দৈর্ঘ্য আর কোণকের ভূমিতে যে বৃত্তটা আছে সেটাকে বলতেছে ভূমিবৃত্ত, তাহলে কোণকের ভূমিবৃত্তের পরিধি কিন্তু সমান। দেখো এই যে আমরা এই ক্ষেত্রে আমরা এই যে ভূমিতে যে একটা বৃত্ত তৈরি হয়, ছোট একটা বৃত্ত তৈরি হয়েছিল, এই যে সেই ছোট বৃত্তটা, এই বৃত্তটার যে আমরা মানে পরিধি পেয়েছি সেটা কিন্তু বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের সমান। তার মানে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য ইকুয়াল টু কোণকের ভূমিবৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা 3টা তথ্য পেলাম, সেটা হলো বৃত্তকলার ব্যাসার্ধ আর কোণকের হেলানো উচ্চতা সমান, আর বৃত্তকলার ক্ষেত্রফল কোণকের বক্রতলের ক্ষেত্রফলের সমান, আর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য কোণকের ভূমিবৃত্তের পরিধির সমান। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি। বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। তোমরা যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। আজকের পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী পর্বে আমরা গাণিতিক সূত্র প্রতিপাদন এইখান থেকে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এক ঝলকে আমরা দেখে নিই আজকে কি কি পড়েছি। দেখো প্রথমেই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি যে তোমাদের যে ত্রিমাত্রিক বস্তু, সেই ত্রিমাত্রিক বস্তু কোনগুলা সেগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে কোনটা হচ্ছে পিরামিড, কোনটা হচ্ছে প্রিজম বা কোনটা গোলক, এগুলা নিয়ে আমি বিস্তারিত প্রথমে আলোচনা করেছি। এরপরে দেখো এই ক্ষেত্রে এইখানে বিভিন্ন কথা লেখা ছিল, সেগুলো আমরা জেনেছি। দ্বিমাত্রিক বস্তু থেকে যে ত্রিমাত্রিক বস্তুতে হয় তৈরি করা যায় সেটা আমরা জেনেছি। দেখো সেটা হলো যে দ্বিমাত্রিক বস্তুতে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, আমরা যদি উচ্চতা যুক্ত করি তাহলে দ্বিমাত্রিক বস্তুটা ত্রিমাত্রিক বস্তুতে পরিণত হবে। এরপরে বৃত্ত চাপ কি সেই সম্পর্কে আমরা জেনেছি। তারপরে বৃত্ত কলার পরিমাপ সম্পর্কে জেনেছি।
তারপরে এইখানের থেকে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র পেয়েছি। সূত্রটা হচ্ছে θ/360 × 2πr। তারপরে বৃত্তকলার আমরা ক্ষেত্রফল জেনেছি, সেটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু θ/360 × πr² জেনেছি। এরপর কোণক সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এখানে কোণক আমরা কোণক কীভাবে আসলো সেগুলো বিষয়ে আমরা বিস্তারিত জেনেছি এবং কোণকের সংজ্ঞা জেনেছি। তারপরে এই ছক পূরণ করেছি। তাছাড়া আমরা এইখানে আরেকটা ছক ছিল সেটা পূরণ করেছি। তারপরে এই যে শর্ত পেয়েছি। তো আশা করি আজকের পর্বটা দ্বারা তোমাদের অনেক উপকারে এসেছে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।